আচরণ পাইনি যেটা নিয়ে আমি বলতে পারবো যে আমি খারাপ আচরণ পেয়েছি। আমি সবসময় ভালো আচরণ পেয়েছি এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ওই কারাগার মানে শিক্ষালয় থেকে শিকার অনেক কিছু আছে। সেই জায়গায় এক একটা করে অভিজ্ঞতা আসলে এক এক রকমের মানুষ কিন্তু উপলব্ধি করে। আমি ঠিক আমারটা ভিন্ন। সিদ্দিক ভাই, আমি যতটুকু জানি আপনি কারাগারের মধ্যে ধর্মীয় গ্রন্থ আল কোরআন পড়েছেন বা বিভিন্ন ধর্মীয় বই বা কি বইগুলো পড়েছেন বা কি এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছিলেন? অদ্ভুত বিষয় কি জানেন, আমি বারবারই বলছি কারাগার মানে শিক্ষালয় কেন বলি। অনেকে বলতে পারে সিদ্দিক ভাই কেন কারাগারের সাথে শিক্ষালয় শব্দ টানতেছে, এখানে শিক্ষার অনেক কিছু আছে। বিশাল একটা মাঠ আছে যেখানে আমি যখন ছিলাম তখন আমি নিজেও একটা টিম কিনেছিলাম, ক্রিকেটের টিম কিনেছিলাম। আমার শাপলা, আমি শাপলা ছেলে ছিলাম, শাপলার একটা টিমই আমরা আলাদা কিনেছিলাম। দ্যাট মিন্স কম্পিটিশন হয়েছে মানে ক্রিকেট খেলার। সেখানে কয়েদিরা আছে দীর্ঘদিন ধরে যারা জেল খাটতেছে, আমরা বন্দি যারা, আমাদেরকে আবার হাজতীয় বলে, যারা হাজতখানায় ছিলাম আর কি, তাদেরকে ওই বন্দি এবং কয়েদি এদের মধ্যে কম্পিটিশন শুধু নয়, ওখানে যারা প্রশাসন আছে যারা ওটাকে মেনটেন করে তাদের মধ্যে ফুটবল টিম হয়েছে। আমি যাওয়ার পরে ফুটবলের একটা গেম হয়েছে, আমরা ঠিক আমি সেম উত্তেজনা ওখানে বিরাজ করছে। আমি যেমন আর্জেন্টিনা সাপোর্টার, সো আর্জেন্টিনার খেলা হচ্ছে মনে হয় কে কয়েদি, কে খুন করে আসছে, কে মাদক নিয়ে আসছে, কে দর্শন মামলায় আসছে, কে পলিটিক্যাল মামলায় আসছে, বা কে অন্য অন্য যত অপরাধ আছে কোন অপরাধ করছে জানি না। দিন শেষে ওই কারাগারে যারা ছিলেন, ওই শিক্ষালয়ে যারা ছিলেন, তারা সবাই আমরা এক। এবং অদ্ভুত জায়গা, 10,000 মানুষের কিন্তু কারাগার, এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে 10,000 লোক থাকে। কন্টিনিউ হয়, দেখা যায় যে 9,800, 9,700, 9,600, ওই টাইমটা তারা পিক আওয়ার বলে ওনাদের, 10,000কে ওভারও করতো। আমরা দেখতাম প্রতিদিনের গুনতিটা, আমি গুনতি বলে যে মানে গণনা, যেটা এটা আমি জানতাম সবসময়। যখন রুম গুনতি দিতে আসতো আমি সুবেদার মহোদয়দেরকে জিজ্ঞাসা করতাম কত গুনতি আজকে, বলতো সিদ্দিক ভাই শাপলাতে এত, অমুক জায়গায় এত, অমুক জায়গায় এত, টোটাল গুনতি এত। আমি প্রতিনিয়তই জানতাম। শুধু যে এই 10,000 মানুষ তা কিন্তু নয়। আমি যদি ক্যালকুলেশনটা করি এইভাবে, সিদ্দিকুর রহমান যখন ছিলেন কারাগারে তখন সারা বাংলাদেশ থেকে মানুষ 200-300 করে মানুষ সবসময়ই অ্যারেস্ট হইতো, 400, 500, 1600 হইতো, 2,000, 3,000 অ্যারেস্ট হইতো, আবার জামিনও হইতো 500, 700 জামিন হচ্ছে। যদি আমি 322 দিন ওখানে জেলে ছিলাম, যদি আমি 300 দিয়েও গুণন করি তাহলে কিন্তু 96,600 পরিমাণটা হয়, 96,600, 322 দিন যদি ভুল না করি আমি যতটুকু হয়। কারণ আমি তো ইকোনমিক্স স্টুডেন্টের জন্য ক্যালকুলাসটা ওইভাবে করতে পারবো। 2,500 দিলে তাহলে 80,000 সামথিং, 80,500-র মতো বোধহয় হবে। ভিতরে কি আপনি আর্জেন্টিনা ব্রাজিল এরকম কোনো ভার্সেস খেলা হয়েছে কিনা? আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয়নি। আমি এটা শেষ করে আগে জাস্ট হলো যে এই যে যেটা বলতেছিলাম যে ওখানে যে 90,000, 95,000 কয়েদি চলে গেছে যারা সিদ্দিকুর রহমানকে জানে। সিদ্দিকুর রহমান এখানে আছে, সিদ্দিকুর রহমান এই ছেলে অমুক নাম্বার রুমে থাকে। এই যে 96,000 মানুষকে দেখেছি এবং সাথে 10,000 তো কন্টিনিউ আছে, তার মানে কি 1,06,000 বা 1 লক্ষ লোককে আমি দেখেছি যারা নতুন নতুন জগতের সাথে আমার পরিচয় হয়েছে। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে ওই জায়গাটায় এত মানুষের সমাগম, আমি তো দিন শেষে নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আমি তো এত মানুষের সাথে আসলে কখনোই কিন্তু এরকম ছিলাম না। 10,000 লোক এক জায়গায় থাকে এবং মাঠে যখন আসে অদ্ভুত এক ব্যাপার থাকে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো উত্তেজনা ছিল। আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না, ওখানে এক একটা সেলের নামে খেলা হতো। শাপলা সেল, সূর্যমুখী সেল, বনফুল সেল, এই ভার্সেস আপনার ওয়ার্ডগুলা ছিল যেগুলা, সেই কর্ণফুলি বা আদার্স ওয়ার্ডের নাম, এবং এদের ভার্সেস ছিল লগা কয়েদিদের প্রশাসনিক যে টিম সেটা ছিল, আবার ভার্সেস সুপারের একটা টিম ছিল এবং জেলারের একটা টিম ছিল। অদ্ভুত এক খেলা ওখানে, আসলে না গেলে বোঝা যাবে না। আমি এনজয় করছি ওইভাবে, কারণ আমি তো এগুলো কখনো দেখিনি। আমার কাছে মনে হয়েছে আমি বসে বসে খেলা দেখতাম। সিদ্দিক ভাই, আপনি কি ডিভিশন পেয়েছেন নাকি যারা মার্ডার করে আসছে বা বিভিন্ন মামলার আসামি তাদের সাথে একই সেলে ছিলেন? না, আমি ডিভিশন প্রাপ্ত হব কেন, কারণ আমি তো জাস্ট এমপি না, মন্ত্রী না, অতএব আমি ডিভিশন প্রাপ্ত হইনি। বাট আমাকে যেটা রেখেছিল পলিটিক্যাল যে সেল, যেখানে কঠিন নিয়মের ভিতরে থাকতে হয়, প্রচুর নিয়ম, অনেকেই মন খারাপ করে আসতো, তাদেরকে আমি পজিটিভলি বুঝাইতাম সবসময় যে আপনি যদি কঠিন মনে করেন তাহলে আপনার কাছে কঠিন, অতএব আপনি সহজ মনে করেন, আপনি দিনের কাজে আসেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আল কোরআনের আলোতে আলোকিত হন, ওখানে লাইব্রেরি আছে, ওখানে মনন চর্চা আছে, গান বাজনা করার একটা জায়গাও আছে।
অদ্ভুত। সেখানে আমি একদিন চিফ গেস্ট হিসেবে গিয়েছিলাম, সেখানে গান করেছে, শোনাইছে, আমি শুনছি। তার মানে তাহলে কীভাবে মক্তব আছে যেখানে আরবি শেখানো হয়, শুধু মক্তব না, প্রত্যেকটা সেলের ভিতরে একটা করে মক্তব দেওয়া আছে, এবং কারাগারের কর্তৃপক্ষের এখানে জায়নামাজের ব্যবস্থাও আছে। অদ্ভুত এক বিষয়, মসজিদের সিস্টেমটা ওখানে নাই, এরকম আছে। তারপরে আপনি ওখানে যদি যারা কয়েদি যারা যায়, যারা লং টাইম ধরে ওখানে থাকে, 20 বছর যাদের সাজা, 30 বছর যাদের সাজা, লাইফ টাইম যাদের সাজা, যারা ফাঁসির কাস্টডিতে, তাদেরকে আমরা দেখি না, তাদের জন্য সেলটা আবার আলাদা। এই মানুষগুলাও ওখানে থাকে এবং তাদের জন্য একই রকম অদ্ভুত বিষয়। দেখেন আমি কিভাবে আসলাম ওখানে দিনের কাজে। আমার মনে হলো আমি সিদ্দিকুর রহমান, নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। আর যে মানুষটা মিছিল করতে গিয়ে ধরা খাইছে সেই মানুষটা, যে মানুষটা ছিনতাই করতে গিয়ে ধরা খাইছে সেই লোকটাও ওখানে আছে। যে মানুষটা অপরাধ না করেও ওখানে কিন্তু অসংখ্য মানুষ আছে, সেই মানুষটা, যে মানুষ ডাকাতি করে ধরা খাইছে, যে মানুষটা খুন করে ধরা খাইছে, তারা ওখানে। কিন্তু দিন শেষে সবার জন্য খাবারে অদ্ভুত বিষয়। দেখেন জিরো, তুমি শূন্য, তুমি শূন্য, বারবারই বলি, ওইখানে জিরোর খেলা। ওই যে সবাই এক ধরনের খাবার একই টাইমে আসতেছি, সেম টাইমে খাবার দেওয়া হচ্ছে, সেম টাইমেই সবার লক আপ করা হচ্ছে, সেম টাইমে সবাইকে খোলা হচ্ছে। যদি মাঠে নেওয়ার কোনোভাবে বিশেষভাবে প্রয়োজন মনে করে, তখন সেম টাইমেই তাদেরকে। তার মানে অদ্ভুত এক জায়গা, যে তুমি আখিরাতে যেদিন চলে যাবা এই পৃথিবী সেরে, যে সিস্টেমে তোমাকে যেতে হবে, তুমি ওখানে 60,000 কোটি টাকার মালিকও আমার সাথে ছিলেন। আমি ছিলাম 4 তলায়, উনি ছিলেন 3 তলায়। 60,000 কোটি টাকার মালিক সেই ভদ্রলোকও ওখানে। এবং অদ্ভুত ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের এমডিরা, তাদের সাথে আমার পরিচয় হয়েছে। মন্ত্রীরা আছে, তারা মন্ত্রীদের ছেলেগুলো ওখানে, এমপিরা আছে, উপজেলা চেয়ারম্যান আছে। টোটাল আমি বলি যে এখানে সত্যিকার অর্থে শিকার জায়গা তার এটাই। দিন শেষে তোমার জন্য সব এক। ভাই আপনি খাবারের কথা বলছিলেন, এই যে এই ধরনের খাবারগুলো দেওয়া হতো, কি কি খাবার এগুলো দেওয়া হতো? আসলে কি কি খাবার ছিলেন, কিভাবে নিজেকে মানিয়ে নিলেন? আপনার জন্য আলাদা কোনো খাবার ছিল কিনা বা নিতেন কিনা আলাদা? না, ওখানে ভিতরে খাবার আলাদা, সরকারি যে খাবারটা সেটা একই, বাট এখানে বিশেষ একটা ব্যবস্থা আছে, ক্যান্টিন সিস্টেম আছে। আপনি ক্যান্টিনে কিছু সীমিত খাবার, সব রকম খাবার না সেখানে পাওয়া যায়। সেই খাবারগুলো আমি কিনে খেতাম। আমি সবসময় ওই খাবারটাই খেতাম, আমি সরকারি খাবারটা খাইনি, কিন্তু আমি খেয়েছি। একদিন যেমন রুটি খেয়েছি, জেলখানার রুটি যদি না খাই তাহলে মনে হবে সিদ্দিকুর রহমান জেলটাকে ফিল করে নাই। আমি সবজি প্রতিনিয়তই খাইতাম ওখানে, প্রতিদিন সবজি, ডাল এবং সবজি কমন, এবং সপ্তাহে কয়েকদিন মাছ আছে, 1 টুকরা করে মাছ। ওটার একটা জেল রুলে একটা পরিমাণ দেওয়া আছে, খুবই অল্প। মাংসও 1 টুকরা, যেটা আপনার শরীরের জন্য। আমি যখন জেলে ছিলাম, মানে কারাগারে যখন ছিলাম, তখনও দেখেছি আমি পত্রিকার মাধ্যমে যে ওখানে যে খাবারটা, সেই খাবারটার পরিমাণটা কম। তখন একটা হওয়ার পরে দেখেন ভালোবাসার জন্য পাখিও চলে আসছে, অদ্ভুত বিষয়। যাই হোক, অদ্ভুত। এই দেখেন আসলে এই দৃশ্য, মানে এটা আমরা কিন্তু ক্রিয়েট করি নাই, আল্লাহ করে দিছে। যাই হোক, ওই জায়গা থেকে বলি যে দিন শেষে সবার জন্য একই রুলস। তার মানে তখনই তোমাকে বুঝতে হবে যে আল্লাহর তরফ থেকে এখানে যারা চেঞ্জ হবে সে হতে পারবে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে খাবারের জায়গাটাও মানে সীমিত ছিল। তারপরে গভর্নমেন্ট পর্যায় থেকে আরও পুষ্টিহীনতায় যেন আসামিরা না করে, এবং আরও একটু ডেভেলপ করা দরকার। আমি যে বলতেছি, কারণ আমি দেখেছি সেই মানুষগুলা পুষ্টিহীনতা যেন না ভোগে। এবং সরকারের কাছে আমি কারাগার থেকে এসে একটাই কথা বলবো, যে দিন শেষে যে মানুষগুলোকে পরিবর্তন করতে চান, যে মানুষগুলো আপনাদের ওখানে বন্দি রাখতে চান, তাদের ব্যাপারে আমি মনে হয় সোচ্চার হলে মহান আল্লাহ তাআলা পর্যন্ত খুশি হবেন। ভাই, আপনি বলছিলেন যে আপনার ছেলেকে আপনি চিকিৎসা অবস্থায় দেখে পরে একটা ওখানে যাওয়ার পরে আসলে আপনার ছেলেকে একদম মিস করেছেন। আমি তো ডেফিনেটলি আমি আমার বেবিকে মিস করবো, এটাই স্বাভাবিক। আমি সবচাইতে আমার বেবিকে মিস করেছি, আমার মাকে মিস করেছি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে মিস করেছি। বেশি মিস করেছি যে আমাকে যেভাবে জেলায় ঢোকানো হলো, সেটা যখন আমার বেবি দেখবে, আমি নিজে মনুষ্যত্ব বোধের সাথে কিন্তু আমি লড়াই করতে পারবো যে আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমাকে অন্যায়ভাবে ওখানে ঢুকানো হয়েছে, আমাকে যে কোনোভাবে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে, এটা আমি মুগ্ধা বলতে চাই না, সেই জায়গাটা মানি। কিন্তু আমাকে যেভাবে ঢুকানো হয়েছে, যে মপ করে বা অন্যায় করে, সেটা কিন্তু আমার বিবি দেখলে তার মাথাটা কিন্তু আওলায় যাওয়াটাই স্বাভাবিক। তবে আমি বারবার শুধু এই চিন্তাটা আমাকে দিয়েছে যে আমি কীভাবে আমার বেবির সামনে দাঁড়াবো, এবং সে যখন জিজ্ঞাসা করবে, বাট আমার বেবি
যথেষ্ট পরিমাণে সচেতন। সে যেহেতু 12 বছর ওভার ক্রস করেছে, সো সে জানে যে আমার বাবা দিন শেষে যে ধরনের অপরাধী হিসাবে আমাকে ওখানে ঢুকানো হয়েছে, বাবা এগুলো নয়। কিন্তু যারা আমার গায়ে হাত তুলেছে, যারা আমাকে নির্যাতন করেছে, যারা আমাকে মব করে ঢুকিয়েছে, তাদেরকে বলতে চাই আপনার বেবিটার কথা একবার চিন্তা করেন। আপনার বেবিটার কথা চিন্তা করেন। আজকে যদি আপনার সাথে আমার সাথে যেটা করা হয়েছে সেটা যদি করা হতো, তাহলে আপনার বেবির ভিতরের হার্টটা কেমন হতো। আমি এইটা ভেবে আমি তাদেরকে অনুরোধ করব, একটি সিদ্দিকুর রহমানকে করেছেন, সিদ্দিকুর রহমানের হার্টের জায়গা থেকে মেনে নিবি, অন্য কারোর সাথে যাতে না করেন। আমি কিন্তু নামাজে গিয়ে সিজদায় গিয়ে যারা আমার সাথে এরকম মব করেছে, অন্যায় করেছে, আমি তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে হেদায়েত করো, কারণ তারা যেন পরবর্তীতে কোনো মানুষের সাথে, আমার মতো মানুষ না, খালি শুধু মানুষের সাথে এটা না করে। কারণ আমি কখনো এই ধরনের চিন্তা করি নাই। আল্লাহ আমাকে যেন না করায়, এবং আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমাকে আমার সেই জায়গাটা তুমি ফিরিয়ে দাও, যে আমি যেন সারা জীবন তাদের জন্য দোয়া করতে পারি। সেই জায়গায় তাদের জন্য দোয়া করেছি এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছি। বের হওয়ার পরে কার সঙ্গে দেখা হলো, কার সঙ্গে কথা হলো? আমি ওখানে অদ্ভুত বিষয়, আমি যেদিন বের হব সাপ্তাহিক একটা ফোন থাকে, দেখেন আসলে পাখিরাও আমাদের মাঝে চলে আসছে, তার মানে আমি যে কারাগারে নাই তার সেই জায়গাটা ফিল করতেছে। এবং পাখি কিন্তু আমাদেরকে ওই আওয়াজ দিয়ে গেলো, এখন হতে পারে এটা কীরকম আওয়াজ তা বুঝতেছি না, তবে ভালো জায়গা, কারণ বারবার সে এখানে আসতেছে, আমরা ডেকে আনতেছি না। কারণ মনে হইতেছে যে মুক্ত আকাশে যে সবাই ঘুরতে চায়, সেটা দেখেন, সেটা পাখিকে দেখেও মানুষের লিসেন নেওয়া উচিত। এবং এই পাখিটাকে দেখে আমি শুধুমাত্র একটা কথাই বলবো, কারাগারে যারা আছেন আপনারা মুক্ত হয়ে আসেন, সমস্ত অপরাধকে ভুলে যান, প্রতিহিংসামূলক যত চিন্তা ভাবনা আপনার ভিতরে আছে সেগুলো ছুঁড়ে ফেলে দেন। আসুন না সুন্দর বাংলাদেশটাকে আমরা গড়ি, এবং মুক্ত আকাশে এরকম পাখির মতো ঘুরে বেড়াই, এবং সুন্দর চিন্তা করি, সুন্দর চিন্তা থেকে এই সার্বভৌমত্বটাকে রক্ষা করি। আমার যে প্রশ্ন ছিলাম যে আমি কাকে প্রথমে জেল থেকে বের হয়ে দেখেছি, সেই দিন ছিল বুধবার 18ই মার্চ। সেই দিন আমার ফোন পার্ট ছিল। ফোন পার্ট দ্যাট মিনস 15 দিন পর পর একটা সাক্ষাৎ হয়, আর 10 দিন পর পর একটা ফোনে 10 মিনিটের একটা ফোন পার্ট থাকে। সেই দিন আমার একই দিন ছিল, সরি 10 দিন বলে ভুল হবে, 7 দিন, আমি ভুল বলে ফেলছি, 7 দিন পর পর ফোন থাকে। সেই দিন আমার, যেদিন আমাকে রিলিজ হওয়ার কথা, কারণ ইতিপূর্বে আমি একবার রিলিজ হয়েছিলাম, আমাকে যখন আসবো তখনই আবার আরেকটা মামলা গিয়েছে, পিডব্লিউ দিয়েছি যেটা বলে, যেটার জন্য আমাদের যারা বন্দি আছে তারা বারবারই আমাকে অনুরোধ করছে, সিদ্দিক ভাই আপনি যখন মিডিয়াতে যাবেন তখন এই পিডব্লিউডি নিয়ে অন্তত কথা বলবেন। পিডব্লিউটা যারাই তৈরি করেছেন, আমি মনে হয় এটা রাষ্ট্রের কোনো ভিত্তির জায়গা নয়, পিডব্লিউটা মানে উঠিয়ে দেওয়া উচিত, কারণ নির্দোষ মানুষ ওখানে আছে অনেক। আমি চাই যে দোষী মানুষের শাস্তি হোক। আমরা যদি দোষ করে থাকি আমাদের শাস্তি দেন, আমাদেরকে জেলে আবারও নেন, আবারও রাখেন। আমরা যদি অন্যায়ের সাথে জড়িত থাকি, আমরা যে ধরনের অপকর্ম বলেছেন সেগুলো যদি করে থাকি, ডেফিনেটলি আমার শাস্তি হওয়া উচিত। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে পিডব্লিউটা উঠে যাওয়া উচিত, কারণ এটা আইন প্রশাসন যারা আছেন, আইন বিভাগের বা মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় আইন মন্ত্রণালয় আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবো যে পিডব্লিউটা দিয়ে মানুষকে হয়রানি করার কোনো যুক্তিকতা আমি দেখি না। যদি সত্যিকার অর্থেই শাস্তি দিতে হয় অপরাধীদেরকে, অপরাধীদের শাস্তি দেন, অপরাধ করলে শাস্তি দিতে হবে, এটাই স্বাভাবিক। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে সেইটাও দিলে আমি খুশি হব। পিডব্লিউটা যত তাড়াতাড়ি পারেন, এগুলো দেশটা তো ভাই আমার, দিন শেষে দেশটা নিয়ে আপনারাই ভাববেন, আমরা ভাবা উচিত আমি মনে করি। সো এই জায়গাটা থেকে আমি সেই দিন বুধবার ছিল, আমি আসব, আমার একটা ভয় কাজ করতেছিল যে আমার বোধহয় পিডব্লিউ আবার আসে কি না, জানি না কী হবে। পরবর্তীতে আমি আম্মাকে প্রথম ফোন করে আমি আম্মাকে বললাম যে আম্মা আমার বোধহয় আজকে রিলিজ হবে। যাই হোক, ওই দিন আম্মার সাথে কথা বলে বিসমিল্লাহ বলে আমি বেরিয়ে আসলাম, এবং গেটে গিয়ে যেটা আছে 24 ঘন্টা অবজারভেশন রাখি, এটাও লতে নাই, তারপরে ওখানে থাকতে হয়েছে, আমি সেটাও ছিলাম। সেটা করে যখন আমি বের হইলাম, সর্বপ্রথম আমি আকাশের দিকে তাকিয়ে আমি আমি আমার আল্লাহকে ডাকলাম, আমি একটা দোয়া করলাম, দোয়াটা করে বের হলাম। বের হওয়ার পরে আমার যে ভগ্নিপতি, যিনি আমার জন্য একদম অনেক কষ্ট করেছে, যিনি আমার সেই 10 মাস 22 দিনের সেই জায়গাটা ফিল করেছে, প্রতিনিয়ত সে কান্না করেছে, সেই বোন জামাইকে প্রথম আমি চেহারাটা দেখলাম।
এবং সে আমার জন্য ওয়েট করতেছিল। আমি তাকে নিয়েই আমি প্রথম হাঁটা শুরু করলাম। আমি গাড়িতে এসে দেখলাম আমার বোন, সেই বোনের যে বোনের হাজব্যান্ড আমার জন্য আসলে শুধু জানটা দিতে বাকি রেখেছে, সেই বোনকে দেখলাম। আমার বড় ভাই মারা গেছে, তারপরে যে ইমিডিয়েট ভাইটাকে দেখলাম, আমার ভাইটাকে দেখলাম। তখন এসে তারা আমাকে ফুল দিয়ে রিসিভ করলো, আমার ফ্যামিলি আমাকে ফুল দিয়ে রিসিভ করে আমাকে নিয়ে আসলো। এই হচ্ছে আমার বের হয়ে আসার গল্পটা। সিদ্দিক ভাই, আলোচনা সমালোচনা হচ্ছে, আপনাকে চিনতে পারতেছে না কি এই কি অভিনেতা সিদ্দিক নাকি তারেক মনে হয়। অনেকেই কিন্তু এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে। পরিবর্তনটা কখন থেকে শুরু হলো? এই যে দাড়ি রাখার প্রতিজ্ঞা যে আপনি ইসলামের কথা, এটা আসলে কিভাবে তৈরি হলো? এটা আসলে আল্লাহ পাক যখন হেদায়েত করে কাকে, মানে আল্লাহ পাক কর্তৃক যখন হেদায়েত প্রাপ্ত হয়, তখন ওটা মাথার ভিতরে অটো চলে আসে। সেটার প্রমাণ আমি সিদ্দিকুর রহমান যখন কোরআনের আলোতে আলোকিত হলাম, তখন মনে হলো যে আমি 5 ওয়াক্তের নামাজ সেখানে আদায় করতাম। অদ্ভুত বিষয় কি জানেন, আমি ওই আমার ছেলের ভিতরে যখন যারা ছিল তাদের সাথে কখনো যদি আপনাদের ঘটনাক্রমে দেখা হয়, তাদের কাছ থেকে শুনতে পারবেন। আমি ওই নামাজের সময় আমি ওখানে আকামত দিতাম, আমি আজান দিয়েছি ওখানে, এবং সেই আজানে নামাজ হতো, এবং সেই জায়গাটা থেকে আমি প্রাউড ফিল করতাম যে একজন নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। এবং সেই জায়গায় আমরা অনেক যারা নামাজ পড়তাম, যারা ওখানে, তারা বলতো যে এটা আমরা সারা জীবন বলতে পারবো যে আমরা যখন কারাগারে ছিলাম, সিদ্দিক ভাই আজানে আমরা নামাজ পড়তাম, সিদ্দিক ভাই আকামত দিত, সেই আকামতে আমরা সিজদা সুজা করে নামাজে দাঁড়াতাম। সেই জায়গাটা যখন হয়েছে, তখন মনে হলো যে আমাকে অনেকেই বললো, সিদ্দিক ভাই আপনাকে দাঁড়িয়ে রাখলে ভালো লাগবে। আমি সেই জায়গা থেকে সেই সুন্নত বা ওয়াজিব বলে দাঁড়িয়ে রাখা, সুন্নত ওয়াজিবের জায়গাটা আমি এখনো ক্লিয়ার না। যাই হোক, দাঁড়িয়ে রাখা সুন্নত, সেই জায়গাটা থেকে আমি সুন্নতি কাজটা করেছি। নবীজির যে জায়গাটা, নবীজির প্রেমে যেহেতু করেছি, তার জায়গাটা থেকে সেই জায়গাটাকে আমি এই কারণে আমার দাঁড়িয়ে রাখা। এবং আমি যেহেতু পিওর মুসলিম হিসাবে আমি মুসলিমের লেবাসটাকে নিয়েছি, অন্য কোনো কারণ নেই। অফিস থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি নিয়েছেন? আমি বললামই যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আমি বারবারই বলেছি, যখন আমি শিক্ষালয়ে ছিলাম, কারাগারে ছিলাম, তখন আমি নিজের ভুলগুলো, শুধু যে আমি যে ভুলের কারণ ওখানে গিয়েছি সেটাই ইন্টিগ্রেট করেছি না, জীবনের সমস্ত ভুলগুলোকে আমি নোট ডাউন করেছি, কোনটা সঠিক কোনটা ভুল। আমি আল্লাহর কাছে সবসময় আমি দোয়া চাই যে আল্লাহ, আমি যে ধরনের ভুলগুলো আমার চোখের মধ্যে ধরা পড়েছে, আল্লাহ তুমি এই ভুলগুলোতে যেন আর কখনো আমি না যাই, তুমি আমাকে হেদায়েত প্রাপ্ত করেছো, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি আমাকে সেই ভুল থেকে দূরে রাখো। আমি যেন সেই ভুল জায়গায় না যাই, ভুল পথে না যাই, ভুল পথে যেন আর আমাকে না চলতে হয়। আমি সেই জায়গাটায় আমি সবসময় চাই। সিদ্দিক ভাই, আপনার সাথে যা হয়েছে এটা হচ্ছে একদমই অন্যায়, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি তো কাউকে খুন করেননি, অথবা আপনি আওয়ামী লীগের আমলে তো কোনো ধরনের চাঁদাবাজি করেননি, কারোর উপরে অত্যাচার করেননি, অন্যায় করেননি, কিন্তু আপনার উপরে যেটা ঘটলো, দল, আমার পরিবার, আপনারা জানেন যে আওয়ামী লীগ পরিবার, আমার পরিবার আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই জায়গাটা থেকে আমি এই দলের নমিনেশন পেপার সাবমিট করেছিলাম, তা আবার দলীয় নমিনেশন। অনেকে কিন্তু ভুল বুঝে যে আমি বোধহয় ন্যাশনাল নির্বাচনের নমিনেশনের জন্য প্রত্যয়ন নমিনেশন পেপার চেয়েছিলাম কিনা। আমি চেয়েছিলাম দলীয় নমিনেশন, দলের ভিতরে যে ইন্টারনাল 20 জন থাকলে 20 জনের নমিনেশন হয়, সেখান থেকে সিলেক্ট করে একজনকে, সেই জায়গা থেকে আমি সেই দলীয় নমিনেশনে কিন্তু আমি পাইনি। আমি একটা দলকে এখনও সমর্থন করি, তখনও করেছি, করব আজীবন। সো ওই জায়গা থেকে আমার এটা ভুল হওয়ার কথা না। আমি চিহ্নিত কোনো সন্ত্রাসী নই, আমি এই দেশে চাঁদাবাজ নই, আমি চাঁদা তুলি না, চাঁদা তুলতে কাউকে হেল্প করি না, বা কোনো অন্যায় মারামারি বা আমাকে আপনারা গতানুগতিকভাবে যে সমস্ত জায়গায় প্রফেশনাল পলিটিশিয়ানরা থাকে, সেই সমস্ত জায়গায় আমাকে দেখে নেয়। প্রফেশনাল পলিটিশিয়ানের মতো বিহেভও কখনো আমি করিনি। সিদ্দিক ভাই, আপনি যেটি বলছিলেন যে আমি আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগ করবো এবং ভবিষ্যতে থাকবো, এই যে আপনার ছবিগুলো ভাইরাল হচ্ছে, অনেকে ফেসবুকে, আমরা আপনিও দেখেছেন কিনা জানি না, ফেসবুকে বলছে যে সিদ্দিক আওয়ামী লীগ থেকে সরে গিয়েছে, সুযোগ সুবিধা। আপনি কি বলবেন, আসলে কি আপনি আওয়ামী লীগে খারাপ সময় দিনগুলো কি থাকবেন? আমি মনে করি যে আমি যে দল সমর্থন করি, সেই দলের খারাপ সময় তো আমি ফেস করলাম, ফেস তো করে ফেলেছি অলরেডি। আর যদি আবার করতে হয়, আমাকে করতে হবে।
বাট আমি যেটা বলি যে আমি আবার আমার মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমি বলতে চাই যে আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি না কখনো, বা অন্যায়কে সমর্থনও করি না। আমি এই দেশটা এমন একটা দেশ চাই সত্যিকার অর্থে, আপনার বেবি আমার বেবি, সারা বাংলাদেশের বেবিগুলো উপযোগী এই বেবি দেশটা করতে হবে। সার্বভৌমত্বটা চাই, সন্তান যেন তার মাকে অনেক দিন মা বলে ডাকতে পারে। আমরা অযথা কোনো গণ্ডগোল চাই না, আমরা ওই দেশ দেখতে চাই না, সুন্দর সাজানো একটা দেশ দেখতে চাই। সেটা যারাই আসুক না শাসক হিসাবে, করুক না শাসন। যদি মনে হয় যে সিদ্দিকুর রহমানরা বাইরে থাকলে, সিদ্দিকুর রহমান ব্যক্তি, আমার কথা বলতেছি, সিদ্দিকুর রহমানরা বললে আবার আমার সাথে অনেকের জড়ানো হয়। আমি একটি সিদ্দিককে যদি জেলখানা রাখলে মনে হয় এই দেশটা ভালো হবে, রাখেন না, আরও আমাকে রাখেন, আমার কোনো দুঃখ নাই। তবে আমি এই দেশটা আমার সন্তানের বসবাসের উপযোগী চাই। আমার সন্তান বলতে আমি সারা বাংলাদেশের মানুষের মায়ের সন্তানকে বোঝাতে চাচ্ছি, এবং সেই জন্য যে শাসক আসবে আমি ডেফিনেটলি আমি তাদেরকে বলবো যে যদি আপনারা আরও ভালো করতে পারেন তাহলে আরও বেশি খুশি হব। সিদ্দিক ভাই, আপনি বলছেন যে আপনার অন্যায় হয়েছে আপনাকে নিয়ে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, উনি কি আপনার কাছে মনে হয় আপনার প্রতি অন্যায় অবিচার করেছে ডক্টর ইউনূস? অবশ্যই আমি বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু আমার ঘটনাটা ঘটেছে, আমার 29শে এপ্রিল জন্ম হয়েছে, আমার যে সময় সরকার ছিল আমি তাকে বলবো যে তারা আমার প্রতি অসংখ্য অন্যায় করেছে, মানে অবিচার করেছে, এবং আরও যত সংজ্ঞা থাকে মানুষের প্রতি বলার সেইগুলো আমার সাথে করেছে। একটা মাত্র কারণ, সারা বাংলাদেশের মানুষ দেখেছে আমার সাথে কি হয়েছে, সেটা কখনো না। আমি যদি অপরাধী হয়ে থাকি, আমি মামলার আসামি ছিলাম বা আমি মামলার আসামি হব, তারপর আমি ঘুরে বেড়াবো, সেটা কিন্তু নয়। আমি বারবার বলেছি আমরা শিল্পী মানুষ, যদি মামলার আসামি হই, ফোন করে যদি বলে সিদ্দিক ভাই আপনার নামে মামলা আছে, আমরা অ্যারেস্ট করবো, ভাই আসতে হবে না, বললেন আমরাই থানায় যাব, থানায় গিয়ে আমি হ্যান্ডকাপ পরবো যে আমি অপরাধ করেছি, অথবা আমি হ্যান্ডকাপ পরতে এক দিয়েছি। এই জায়গাটা কেন বললাম জানেন? এই মন মানসিকতাটাও সারা বাংলাদেশের মানুষের ভিতরে জাগ্রত করতে হবে। কারণ যদি তাই করি তাহলে আমার মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমি অনেক পরিষ্কার থাকবো, আল্লাহর জায়গা থেকে আমি পরিষ্কার থাকবো। আমি কোনো অন্যায়ের সাথে কখনো জড়িত ছিলাম না, কখনো আমি প্রশ্রয় দিইনি, আগামীতেও দেবো না ইনশাল্লাহ। ভাই, আপনাকে যখন মারধর করছিল তখন আপনার মানে ব্যবহারটা এরকম ছিল, ঠিক আছে? তো মার থাকে না, একটা দৌড়ে যাও, পালে যাও, না করা, আপনি কিছু করেননি। আপনাকে মারতেছিল, আপনি বুক বলা সাহসটি বলছিলেন তোরা মারবি মার। এই যে একটা বড় সাহস, স্বাধীন দেশে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ না বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেই জায়গা থেকে কি এমন দুঃখ হয়েছিল যে 71-এ যেভাবে মানে রাজাকাররা বাংলাদেশের মানুষকে মারছিল, সেই সেই অর্থটা আপনাকে বেড়েছে? আমি আসলে দেশের দুঃসময় বলি 71 সাল, সেইটা আমার দেখার সৌভাগ্য হয়নি, আমার এত বয়স না, এবং আমি সেটা দেখিনি। কিন্তু আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান, আমার এডুকেশন, আমার মিশন ভিশন, আমার পড়াশোনা, আমি বই পড়ে, বিভিন্ন মুভি দেখে, আমার বিভিন্ন ডকুমেন্টারি দেখে আমি 71কে জানি, আমি 71কে লালন করি, বুকের ভিতরে ছিলাম। আল্লাহ তুমি আমাকে এরকম একটা দিন দেখাবা, সেটাও চিন্তা করিনি। আমি কিন্তু অনেকেই বলে যে আমি কোনো উচ্চবাচ্যও করিনি বা আমি কোনো ছুটাছুটিও করিনি, আপনারা দেখেছেন ভিডিওতে। আমি শুধু জাস্ট ওই ভাবনাগুলো থেকে মনে হয়েছে যে আমার মনে হয় এইটা আমার আল্লাহ পাক লিখে রাখছে। কারণ সবচাইতে বড় উত্তম পরিকল্পনাকারী হলেন আল্লাহ। আল্লাহ যদি না লিখে, আল্লাহ যদি আমার রিজিক ওই জেলখানা না দিত, তাহলে তো আমার যাওয়া হতো না। ডেফিনেটলি ওটা লেখা আছে, আমার ওই জায়গাটা লেখা ছিল যে তোমার ডেফিনেটলি তোমার খাবারটা এতদিন তুমি জেলখানায় খাবা, এতদিন পরে। এবং আল্লাহ পাক বিশ্বাস আছে আমার, এবং মুসলিম হিসেবে আমি সেটা আমার সবসময় থাকবো। আল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এই বিশ্বাসের উপরেই আমার স্থাপন করে রাখে। ভাই, যেটি বলছিলাম যে আপনি বলছিলেন যে কে বলছে যে যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা নিয়ে আসলে তারা নানান রকম কথা বলছিল, তো আপনি আপনার জায়গাটা আসলে এখন ক্লিয়ার করবেন কিনা যে আসলে আপনি ওই সময় আসলে কি ভূমিকা রেখেছিলেন? আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার সাইট, আমি কি করি, আমার কোন ধরনের মন মানসিকতা আছে, আমার অ্যাক্টিভিটিসগুলো বা আমার যে মেন্টালিটি, আমি কোন মেন্টালিটি থেকে, আমার ভিতরের মানুষটাও কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়। কারণ আমরা একটা দুঃখ পেলে আমরা স্ট্যাটাস দিই, একটা সুখ থাকলে আমরা স্ট্যাটাস দিই। আপনারা 5ই আগস্টের যে আগের যে ঘটনা, মানে যে ঘটনা জুলাই, যেটা বলে 36শে জুলাইয়ের যে পর্ব, সেইগুলোতে আমার ফেসবুক ঘাটলেই দেখতে পারবেন। আমি জুলাই বিরোধী কখনো চিন্তাও করিনি। কেন চিন্তা করিনি?
আমি কোনো হত্যাকাণ্ডের পক্ষে না, বারবার বলতেছি, বারবার রক্তপাতের পক্ষে না। আমি আমার ফেসবুকের স্ট্যাটাসগুলো দেখবেন ঠিক সেমভাবেই দেওয়া, কারণ ওগুলো তো আর ডিলিট করা যায় না। ডিলিট করা গেলেও কিন্তু সেটা রিকভারি করা যায় এবং ডিলিট করলে সেটা সাইনও থেকে যায়। আমি মনে করি আমার একটি স্ট্যাটাসও কখনো আমার এরকম মন মানসিকতা প্রকাশ পায়নি। মন মানসিকতা দূরের কথা, সেগুলো আমার ব্রেনের ভিতরে কখনো আমি আনিনি। আমি একটা দলকে সমর্থন করেছি, তার মানে যে সেই দলেরই আমি আমার ফেসবুকে গেলে আপনি দেখবেন যে সেই দলের পক্ষে নিয়ে যে আমি জুলাইকে আমি জুলাইয়ের বিপক্ষে কোনো কিছু বলবো বা ভয়ে আবার জুলাইয়ের বিপক্ষে কিছু বলবো, সেটাও না। আমার মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি ঠিক সেইটুকুই আমার ফেসবুকের ভিতরে আছে। অতএব আমি বলতে চাই না, আমি মুখ দিয়ে বলতে চাই না যে আমি পক্ষে না বিপক্ষে। এবং অদ্ভুত বিষয় শোনেন, আমি কিন্তু এটা নিয়েও জেলখানার অনেকেই জানে, আমি কিন্তু জেলখানার ভিতরেই ভোটাভুটি হয়েছে, আমি ভোট দিয়েছি সেখানে। অদ্ভুত বিষয়, আমি সেখানে ভোট দিয়েছি, ভোটার নাম্বার আছে। আমি এখন যেহেতু আমার কাছে লেখা আছে, আমার যে বইটা লেখা হচ্ছে 322 দিন, সেটার ভিতর ভোটার নাম্বার সহ যাবে। আমি সেই গল্প লিখবো তো। আমি ভোট দিয়েছি এবং জুলাইয়ের পক্ষে ভোট দিয়েছি। অদ্ভুত বিষয় শোনেন, সিদ্দিকুর রহমান জুলাইয়ের পক্ষে ভোট দিয়েছে। ভাই, আপনি কি হ্যাঁ ভোট দিয়েছেন না ভোট দিয়েছেন? হ্যাঁ পক্ষে মানে তো হ্যাঁ। এখন হ্যাঁ না আপনি বললেন যে আপনি দিয়েছেন বা না দিয়েছেন, আমি যেহেতু একটা দলকে সমর্থন করি, আমি শুধু এইটুকুই বললাম যে আমি ভোট দিয়েছি এবং আমি জানি, আল্লাহ জানে, আমি জানি যে আমি কিসে ভোট দিয়েছি। সেটা তো গোপন, সেটা তো আমি ওপেন বলতে পারবো না, এটা বলা উচিত হবে না। আমি মনে করি আমি ভোট দিয়েছি, সেই কথাটা বললাম যে যদি আমি গণতন্ত্রে বিশ্বাসী না হতাম, আমার মনুষ্যত্ববোধের জায়গা যদি আমি এরকমভাবে চিন্তা না করতাম, তাহলে জেলখানার ভিতরে ভোট দিত না। এবং সেই নাম্বারটা কেন রাখছি জানেন? আমি ভোটার হওয়ার পর থেকে আমি কখনো ভোট দিতে যাইনি, এরকম ইতিহাস নাই। আমাকে আমার দলের যারা সমর্থন তারা বলেছে, আপনি ভোট দিতে যাবেন, আপনি ভোটার হলেন ভিতরে কেন? সেটা আমার অধিকার। আমি সিদ্দিকুর রহমান ভোট দেওয়া এটা আমার ব্যক্তি অধিকার। আমি আমার ব্যক্তি অধিকার কোনোভাবেই খর্ব করব না। আমি চাই, অপশন তো আছে, আপনি জুলাইয়ের পক্ষে না থাকলে না ভোট দেন, জুলাইয়ের পক্ষে থাকলে হা ভোট দেন, অপশন তো দেওয়া আছে। তার মানে তাহলে আপনি কেন ভোট দেবেন না? ভোটের বিরুদ্ধে কেন? আমরা এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি। সিদ্দিক ভাই, আপনি জেলখানায় বসে কয়টা নাটক এবং সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন একটু যদি বলতেন। আমি যেহেতু দিন সৃজনশীল মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে সিদ্দিক ভাই অনেক ফানি ম্যান। একসময় আমাকে এভরিবডি জানতো যে ফানি ম্যান ইন বাংলাদেশ। যখন আমি 2010 সালে আমেরিকায় গিয়েছিলাম, ম্যানহাটানে একটা বলেছিলাম এই গল্পটা, জানে ওকে একটা বেবি এসে বলছে, আঙ্কেল আই নো ইউ আর আ ফানি ম্যান ইন বাংলাদেশ। ইয়েস, আই এম ফানি ম্যান ইন বাংলাদেশ বিকজ এভরিবডি নো মি, আই মেক এ ফান। সবসময় ফান করতাম বা করি, আমি ব্যক্তি জীবনেও করি। সেই মানুষটার চোখে কিন্তু আপনারা পানি নিয়ে আসছেন, সেই মানুষটার হাসিটা বন্ধ করার চেষ্টা করছেন, সেই মানুষটা যাদেরকে হাসাইতো তাদেরকে বন্ধ করছেন। পারবেন না ভাই। আমি সৃজনশীল মানুষ, আমি কারাগারে বসে 15টি নাটক লিখেছি। যেমন আমি আল্লাহ দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছি। অনেকেই বলে আবার আপনি যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে নাটক লেখেন কেন? সৃজনশীল কাজ করা কি অন্যায় ভাই? নাটক লেখাটা সৃজনশীল কাজ। আমি 15টা নাটক লিখেছি, 3টা মুভির গল্প লিখেছি এবং একটি গল্প লিখছি আমার জীবনের উপরে, যে গল্পটা হবে আমার ঘটে যাওয়া 322 দিনের সেই গল্প। 3 মাস 22 দিন মানে 322 দিন, দিনের হিসাব করলে সেই গল্পটাতে টোটাল জিনিস আসবে। সিদ্দিকুর রহমান কী কী করেছে, কিভাবে প্রপার টাইমটাকে ইউটিলাইজ করলে পরে ভালো থাকা যায়, কোন ধরনের চিন্তা করলে এই দেশটা পরিবর্তন হবে, আমরা এই চিন্তা থেকে সরে যাই কেন, কারা আমাদেরকে সরায়, আমি সেই জায়গায় কেন থাকতে পারতেছি না, কেন থাকবো সেখানে, আমার ইথিক্সটা কি, টোটাল জিনিস উঠে আসবে। হাসিরও অনেক গল্প আছে ওই বইয়ের ভিতরে। নাকি জেল জীবনে সে এরকম কিছু? না, আমার জেল জীবন বলবো না, আমি সিদ্দিকুর রহমানের 322 দিন, সেটা তো ডেফিনেটলি মানুষ জানবে যে এই ডেট থেকে এই ডেট। কারণ কালো অধ্যায় যেহেতু আমার আছেই একটা 29শে এপ্রিল, সো ওই জিনিসের পরে তো তাহলে জেল জীবন, সারা জীবন শুনেছি জেলে যারা থাকে জেলের উপর বই লেখে, জেলের উপর বই না। এটা সিদ্দিকের মোটিভেশন, সারা বাংলাদেশের মানুষ যাতে মোটিভেটেড হয় সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান লিখছে। আপনি কি সিদ্দিক ভাই, অভিনয় যদি করবেন? আমি একটু বলতে চাই যে আপনি যেহেতু বইয়ের কথাটা বললেন, আপনি কি অভিনয় আর করবেন? এইটা এখনও কিন্তু আমি বলেছি যে সিদ্দিকুর রহমানকে অভিনয়ে পরিপূর্ণ পাবেন কিনা জানি না, তবে সিদ্দিকুর রহমানকে রাইটার হিসাবে পাবেন,
ডিরেক্টর হিসেবে যা পাবেন এবং প্রোডিউসার হিসেবে পাবেন। সিনেমার স্ক্রিপ্ট লেখার কারণটা কি আসলে? আমরা দেখি যে আপনি নাটকের মানুষ বেশি। মোটিভেশন, সেটাও মোটিভেশন। সিনেমার গল্প লেখার পিছনে একই কথা, মোটিভেশন। জেলখানার ভিতরে থেকেও যে মোটিভেশন হওয়া যায়, বাইরের গল্পগুলা দিয়েও যে মোটিভেশন হওয়া যায়, এবং দেশপ্রেম। কারণ বাংলাদেশে যদি, জানি না আমার যারা শ্রদ্ধেয় বড় ভাইরা সিনেমার সাথে জড়িত আছে আমার সাথে একমত হবে কি না, সারা বাংলাদেশের দেশপ্রেমের উপর সিনেমা খুবই কম বাংলাদেশে। সো ওই জায়গাটা আমি কারাগারে মানে শিক্ষালয় থেকে আমি চিন্তা করেছি, সেই জায়গা থেকে আমি ওই 3টা মুভির প্ল্যান করেছি। এটা কি টাইপের হইতে পারে? রোমান্টিক নাকি অ্যাকশন টাইপের? ডেফিনেটলি মোটিভেশন বললাম, রোমান্টিক অ্যাকশনের সব কিছুই থাকবে, তারপর মোটিভেশনটা মেন হলো বদলে ফেলতে হবে বাংলাদেশ, বদলে যেতে হবে, নিজেকে বদলাতে হবে সবাইকে। আপনি কি কাউকে গল্প শুনিয়েছেন বা কোনো নায়ক বা নায়িকা এরকম কিছু সিলেক্ট করেছেন? না, এখন পর্যন্ত কাউকে সিলেক্ট করিনি। একজনের সাথে আমি শেয়ার করেছি, সেও আমার মিডিয়ার ভাই, এবং সে একটি নাম বলবো না, সে একটা টেলিভিশন চ্যানেলের মালিক, তাইলে বুঝতে পারবেন, যার মিডিয়াতে অনেক অবদান আছে, যারকে সারা বাংলাদেশের মানুষ এক নামেই চিনে, এবং তাকে বলেছে, আমাকে যে গল্পটা বলেছে তুমি আমার নামটা বললো না, জাস্ট আমি কিউগুলো দিয়ে রাখলাম। তিনি একটা টিভি চ্যানেলের মালিক, তিনি অসংখ্য ক্রিয়েটিভ একজন মানুষ, বাংলাদেশের একটা সেক্টরকে সে লিড দিত। সিদ্দিক ভাই, আপনি যে গণঅভ্যুত্থানে যে স্বপ্নটা ছিল আপনি বের হয়ে দেখবেন সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে, আপনি কি আশাহত হয়েছেন? আসলে একটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে আমি 322 দিন কারাগারে থেকে যখন বের হলাম, যে সুন্দর নতুন বাংলাদেশ দেখব ভেবে, আমি প্রথমে এসে একটু হতাশ হয়েছি একটা মাত্র কারণে, জানি না এটা গভর্নমেন্টের বিরুদ্ধে যায় কিনা, সারা বাংলাদেশের মানুষের পক্ষের কথা। আমার সেই সোনার বাংলাদেশে আমি এখন তাদের জন্য বলতে ব্যাটারি চালিত বাংলাদেশ দেখতেছি। আমি সত্যি কথা যেটা, ব্যাটারি চালিত বাংলাদেশ তো আমরা চাই নাই ভাই। আমি সারা পৃথিবীর 28টা দেশে গিয়েছি, কিছু কিছু এলাকায় কিছু যানবাহন নিষিদ্ধ হয়ে যায়, প্রতিটা মানুষের জন্য আমি মনে করি কিছু বসবাসযোগ্য জায়গা লাগবে, সেই জায়গাটা যখন দেখেছি একটু আশাহত হয়েছি। ভিতরের বিষয়গুলো এখনও জানি না, এবং মানে আমি আসার পরে এখনও যেহেতু আমি এরকমভাবে বের হচ্ছি না, আমি একটা একটা করে ফেস করব, তখন বলবো অবশ্যই। কারণ আমি সবসময় বলি যে আমি সত্য কথা বলতে চাই, কারণ আমার নামটা কি, উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক, দিকে দিকে সিদ্দিক। আর সিদ্দিক মানে সবসময় সত্য কথা বলবো। আচ্ছা সিদ্দিক ভাই, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ান হাসান, এরা তো আপনার উপরে অত্যাচার করেছে, স্বাস্থ্য উপদেষ্টা ছিল, এই যে পরিদা খানম, এই যে এরা এখন হামের টিকা, দেশের যে সংকট, হাজার হাজার বাচ্চা মারা যাচ্ছে, এই যে আপনার উপরে যে অত্যাচার করেছে, সেই আল্লাহ প্রকৃতি বলে আর কি ফিডব্যাক দেয়, আপনার কাছে মনে হয় কি ফিডব্যাক তারা পেয়েছে? আমি আসলে সবসময় বলি যে প্রকৃতি সবসময় এটাকে ফেরত দেয়, তারা পেয়েছে কিনা আমি জানি না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন তাদেরকেই বলছি, আপনারা এই দেশটাকে 18 মাস 19 মাস যেটাই বলি, যে আওলা জওলা লাগাই গেছেন, একদম র ল্যাঙ্গুয়েজে বললাম, পরবর্তী গভর্নমেন্টের সময় বা তারপরেও যারা আসবে তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। বিকজ দিন শেষে আমরা দেশটাকে সুন্দর চাই। আপনি ড্রাইভ করার অভিজ্ঞতা নাই, আপনি কেন স্টিয়ারিংটা ধরলেন? আপনার এই স্টিয়ারিং ধরাটা আপনি মনে করতেছেন যে আমি গাড়ির মালিক, আমি নিজেই গাড়ি ড্রাইভ করব। কিন্তু ভাই, আপনার তো গাড়ি ড্রাইভিং করার আপনার লাইসেন্স আছে, তাই বলে কি আপনি স্টিয়ারিংটা ধরবেন? আমারও লাইসেন্স আছে, আমার কেন ড্রাইভার নিয়ে চলি? আমি স্টিয়ারিংটা জানি যে আমার জন্য না, ওইটা আমি যেদিন মনে করবো আমার জন্য, আমার দেশে স্টিয়ারিং ধরার ওই আমার ড্রাইভারের জায়গায় আমি যে স্টিয়ারিং ধরতে পারবো, সেদিন আমি ধরবো, 100% ধরবো। কিন্তু স্টিয়ারিংটা ধরেছিলেন, আপনারা কি জানেন যে আপনাদের এই স্টিয়ারিং ধরার কারণে 17-18 মাসের কারণে সারা বাংলাদেশের মানুষ, শুধু একটা দুইটা মানুষকে আপনারা চাকার ভিতরে পিষে মেরে ফেলেন নাই। মেরে ফেলাটা আমি অন্য সেন্সে বলতেছি। আপনি মেরে ফেলা মানে যে গুলি করে মেরে ফেললো সেটা না, একটি সিদ্দিকুর রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, জেলে রেখে মেরে ফেলবে। সিদ্দিকুর রহমানের মনুষ্যত্ববোধ মেরে ফেলো, সিদ্দিককে নিয়ে আসো। আমি সিদ্দিকুর রহমান সৃজনশীল, আমাকে মারতে পারেন নাই, কিন্তু সারা বাংলাদেশের অনেক মানুষকে আপনারা মেরে ফেলেছেন। এর মধ্যে যে একটা যেটা আপনারা বললেন, আমি সেদিন যেটা দেখছি হামের টিকা, আমার যে ভাইরা, যে মিডিয়ার ভাইরাই খুব সুন্দর করে বলেছিলেন আপনারা ঘুম আসে না,
ঘুমাতে পারেন না আপনি আপনি বলেন যে আমরা আর দেখতে চাই না। আমিও আপনাদের সাথে তখন কণ্ঠ মিলিয়ে বলতে পারিনি যে আমিও দেখতে চাই না, কিন্তু এখন বলতে চাই আমিও এই হামের যে ছোট ছোট বেবিরা মারা যাচ্ছে আমি ওগুলো দেখতে চাই না, সত্যিকার অর্থে চাই না। আশা করব যে নতুন সরকার, নতুন বাংলাদেশ, তারা অবশ্যই স্ট্রাগল করে সেই জায়গাটাকে তুলবে। কিন্তু 17-18 মাসে আপনারা যা করে গেছেন সারা জীবন মনে রাখবে, স্টিয়ারিং ধরেছিলেন, ড্রাইভিং জানেন না।